নিরাপদ কর্মস্থলের দাবিতে বিএমএর ডাকে সারা দেশের ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ। চরম দুর্ভোগে রোগীরা। গতকাল আমি কনফার্ম করছি ডাক্তার বসবেন, আজকে আমি কষ্ট করে আসছি, এসে দেখি ডাক্তার নাই। ধর্মঘট চলতেছে, এখন তো আমার স্ত্রীকে নিয়ে আলট্রাসোনোগ্রাফ করতে পারতেছি না। টাইভিউ এক্সরে করার জন্য আসছি, এখানে এখন ডাক্তার নাই। একজন না, শয়ে রোগীদের সমস্যা হচ্ছে। পেশেন্টদের চিকিৎসা বন্ধ রেখে তো এটা সমাধান কোনোদিন হয় না। ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবা ব্যাহত। এমআরআই, সিটি, এক্সরে, ইসিজি এই টেস্টগুলো আমরা দিতে পারছি না রিপোর্ট। এছাড়া কিছু রোগীর সিরিয়াল দিয়েছেন, কনসালটেন্ট না থাকার কারণে সেসব ডক্টরদের তারা কনসালটেন্ট করতে পারছেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু। মৌলভীবাজারে মা মেয়ে নিহত। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, ভাঙচুর, বেশ কয়েকজন আহত। হামলাকারী যারাই হোক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী। বললেন পরিবর্তন আসবে নামেও। মশা নিধনে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়ন। ওয়ার্ডগুলোতেও দমন কার্যক্রম যথেষ্ট নয়, অভিযোগ বাসিন্দাদের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। রোমাঞ্চ আর উত্তেজনায় মেতে ওঠার অপেক্ষায় সমর্থকরা। বিভিন্ন সময় হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সারা দেশে সকাল 6টা থেকে 24 ঘন্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে চিকিৎসা নিতে এসে সীমাহীন দুর্ভোগ আর অনিশ্চয়তায় পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এদিকে কয়েকদিন পর পর এমন কর্মসূচির ডাক না দিয়ে বিকল্পভাবে প্রতিবাদ জানানোর দাবি রোগীদের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল 6টা থেকে শুরু হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর ডাকা 24 ঘন্টার ধর্মঘট। এতে সারা দেশের মতো বন্ধ রয়েছে রাজধানীর সকল প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক সমূহের প্রাইভেট প্র্যাকটিস। দূর দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা আগে থেকে ধর্মঘটের বিষয়টি না জানায় পড়েন ভোগান্তিতে। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, খুব কাছে ঢাকা থেকে, কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে আসছে। একজন না, শয়ে রোগীদের সমস্যা হচ্ছে। সেই যখন জানলাম যে এখানে আসলে ডাক্তার ওনারা বসবেন আজকে, তো সেই হিসাবে তো আমরা পারতেছি না, রোগী তো মুমূর্ষু। ডাক্তার দেখানোর জন্য সমস্যা হবে, কারণ আমি জানি না যে আজকে ডাক্তারদের কর্মবিরতি। টেস্ট রিপোর্টটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু কর্মবিরতির কারণে আগামীকালকে এরা টাইম দিছে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অনেক রোগী চিকিৎসা নিতে গিয়েও পাননি ডাক্তারের দেখা। দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সেবা বঞ্চিতদের কণ্ঠে ছিল ক্ষোভ। রোগীদের জিম্মি না করে আন্দোলনের বিকল্প উপায় ভাবতে চিকিৎসকদের প্রতি অনুরোধ রোগীদের। গতকাল আমি কনফার্ম করছি ডাক্তার বসবেন, আজকে আমি কষ্ট করে আসছি, এসে দেখি ডাক্তার নাই। আমি জানিও না যে আজকে ধর্মঘট। এইভাবে রোগীদের জিম্মি করে আসলে দাবি দেওয়া আদায় করা আমার মনে হয় যে এটা উচিত না কোনো ক্রমে। যদি সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান ওনাদেরকে, যাদের সাথে সমস্যা হয়েছে তাদের সাথে বসে এটা সমাধান করতে হবে। প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিজস্ব চিকিৎসকরাও বিএমএর ধর্মঘটে সাড়া দিয়ে বিরত ছিলেন দায়িত্ব পালন থেকে। রোগ নির্ণয় সহ চিকিৎসা বিঘ্নিত হওয়ায় অসহায়ত্ব প্রকাশ করেছেন এসব হাসপাতাল কর্তৃপক্ষ। ধর্মঘটের কারণে কোনো ডক্টর আমাদের কাছে আসেননি। এই কারণে আমরা কিছু রিপোর্ট আছে যেগুলো কনসালটেন্টরা সরাসরি করেন, যেন এমআরআই, সিটি, এক্সরে, ইসিজি এই টেস্টগুলো আমরা দিতে পারছি না রিপোর্ট। এদিকে কর্মবিরতিতে রোগীরা সীমাহীন দুর্ভোগে পড়লেও চিকিৎসকদের দাবি প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলেও চালু রয়েছে সরকারি হাসপাতালের জরুরি সেবা। এটির মধ্য দিয়ে তার মূল দাবি মামলা, হামলা, নির্যাতন, গ্রেপ্তার এবং তাদের নিরাপদ কর্মস্থলের দাবিতেই এই কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে গত 23 মে একইভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখে বিএমএ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ রাখায় রাজধানীর পাশাপাশি সারা দেশে দুর্ভোগে পড়েছেন রোগীরা। বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে ফিরে আসতে হয় তাদের। এতে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। আমি তো আমার স্ত্রীকে নিয়ে আসলাম আলট্রাসোনোগ্রাম করার জন্য। এখন রাস্তার মধ্যে ধর্মঘট চলতেছে, এখন তো আমার স্ত্রীকে নিয়ে আলট্রাসোনোগ্রাম করতে পারতেছি না। অনেক সমস্যা হইতেছে, যেহেতু জরুরি রিপোর্টটা একটা আইভিউ এক্সরে করার জন্য আসছি এখানে, এখন ডাক্তার নাই। রোগী ভর্তি আছে, ডাক্তার পাচ্ছি না, রোগী অবস্থা খুব ভালো না, ক্রিটিক্যাল কন্ডিশন। এই সব দিক দিয়ে সবাই ভোগান্তির মধ্যে একটা আছে। আমরা তো অনেক দূরে থেকে আসি, ডাক্তার না বসলে তো অনেক সমস্যা হয়, আমাদের সময় মতো চিকিৎসা পায় না। নিশ্চয়তা পাচ্ছি না কালকে আমরা ডাক্তার পাবো, চিকিৎসা নেব, এরকম তো কোনো ইয়া তো আমরা পাচ্ছি না। আমাদের কোনো ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছে কিনা। আমরা আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছি এবং আমরা আমাদের নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং ময়মনসিংহের চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে আছেন হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ, শিরিন, আপনি জানেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দ্বিতীয়বারের মতো চিকিৎসকরা এই কর্মবিরতি পালন করছে এবং এর আগে কিন্তু গত 23 তারিখেও তারা একই আন্দোলন করেছিলেন। তবে তখন ছিল 12 ঘন্টার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছিলেন এবং দ্বিতীয় দফায় কিন্তু তারা 24 ঘন্টা বন্ধ রেখেছেন এবং আমরা যেটা জানছি যে ঈদের পরে আরো কঠোর কর্মসূচি আসবে। তবে একটি কথা বলে রাখি যে এর আগে 17 তারিখের পর থেকে কিন্তু নতুন করে চিকিৎসকদের ওপরে তেমন কোনো হামলার ঘটনা ঘটে নাই। তারপরেও কিন্তু চিকিৎসকরা এই ধরনের তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং কর্মবিরতি পালন করছেন। একটি বিষয় বলে রাখি যে আমাদের এখানে রোগীরা যারা এসেছেন, রাজধানীর থেকে যারা এসেছেন, তারা খুব একটা সমস্যার মধ্যে না পড়লেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সিলেট থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে যারা বিশেষ করে সুনির্দিষ্ট চিকিৎসককে দেখানোর জন্য ঢাকাতে এসেছেন, তারা সব থেকে বেশি বিড়ম্বনায় পড়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা বলছেন যে অন্যান্য দিন যে ব্যাপক একটি ভিড় থাকে হাসপাতালে এবং ডায়াগনস্টিক সেন্টারে, সেই ধরনের কিন্তু ভিড় পরিলক্ষিত হচ্ছে না এবং এমনকি 4 ভাগের 1 ভাগ রোগী তারা পেয়েছেন যারা ছোটখাটো কিছু টেস্ট করে তারা চলে যাচ্ছেন এবং বলছেন এক ধরনের এটি কিন্তু তাদের জন্য লোকসানেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আরও একটি বিষয় বলেছেন, সরকারি হাসপাতালের চিকিৎসক তারা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কারণে বেসরকারি হাসপাতালে না আসলেও বেসরকারি হাসপাতালের নিজস্ব কিছু চিকিৎসক আছে, তারাও এই কর্মবিরতি পালন করছেন। এবং একইভাবে বলতে পারি যে কিছুদিন আগে 17 জুন 11 জুন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএমএ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে সম্প্রতি 73 জন চিকিৎসক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এবং 100টি হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এরই অংশ হিসেবে তারা ধারাবাহিকভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া আছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া না হওয়া পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে রোগীরা বারবারই আমাদেরকে বলেছেন যে রোগীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি কিন্তু তাদের জন্য খুবই বিড়ম্বনার হচ্ছে এবং ব্যাপকভাবে তারা চিকিৎসা না পাওয়ার কারণে যারা এখানে না জেনে যারা এসেছেন তারা কোনো ধরনের তথ্য যদি আগে থেকে পেতেন তাহলে এই বিড়ম্বনার শিকার তারা হতেন না। তবে বিএমএর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তারা এই আন্দোলনের জন্য তারা দুঃখ প্রকাশ করলেও তারা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল ধানমন্ডি থেকে সবশেষ খবর। আমরা ময়মনসিংহের পরিস্থিতি জানতে চলে যাচ্ছি হারুন আর রশিদের কাছে। ধন্যবাদ শুভ। আসলে সারা দেশের মতো ময়মনসিংহেও চিকিৎসকদের কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির কারণে আসলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলে যারা রোগী রয়েছেন বা রোগীর স্বজন যারা রয়েছেন, তারা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। সকাল থেকেই আসলে অনেকটা না জেনেই রোগী এবং তাদের স্বজনরা এসেছেন এই চিকিৎসা সেবা নিতে এবং বিশেষ করে এখানে যে সমস্ত জরুরি রোগী রয়েছে বা সিরিয়াস রোগী রয়েছে সেই সমস্ত রোগীরা আসলে যাদেরকে আনতেই হবে চিকিৎসকের কাছে তারা নিয়ে এসেছেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন কিন্তু চিকিৎসকের দেখা পাচ্ছেন না, যার কারণে অনেকটাই সমস্যা হচ্ছে। অনেক জটিল রোগী রয়েছে যাদেরকে চিকিৎসকদের দেখানো প্রয়োজন এবং অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে রোগ নির্ণয় করার জন্য, অনেক পরীক্ষা নিরীক্ষা করার দরকার, সেগুলো তারা করতে পারছেন না, যার কারণে রোগীরা একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা সকাল থেকেই খোঁজখবর নিচ্ছি, বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে সেগুলোতে আমরা
খোঁজখবর নিচ্ছে এবং রোগীরা আসলে আসছেন, কিন্তু এখানে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন এবং যারা জরুরি রোগী নিয়ে আসছেন তারা আসলে বসে আছেন যে যদি ডাক্তারের দেখা পাওয়া যায় তাহলে তারা আসলে চিকিৎসককে দেখাবেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। তো আমরা ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে অনেক রোগী আসছেন, তাদের পরীক্ষা নিরীক্ষা করানো দরকার। কিছু পরীক্ষা তারা টেস্ট নিচ্ছেন, কিন্তু চিকিৎসক না থাকার কারণে সেই রিপোর্টগুলো দিতে পারছেন না। এবং জরুরি যে পরীক্ষাগুলো যেমন আলট্রাসোনোগ্রাম, ইসিজি, এমআরআই সহ যে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে যেগুলো আসলে চিকিৎসকরাই করে থাকেন, সেই পরীক্ষাগুলো তারা এখানে করতে পারছেন না। আমি কথা বলেছিলাম চিকিৎসক নেতাদের সাথে, তারা জানিয়েছেন যে আসলে কর্মস্থলে নিরাপদ পরিবেশ, তাদের নিরাপত্তা এবং কর্মস্থল যাতে বিভিন্ন সময় যে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটে সেগুলো যেন বন্ধ করা হয় এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ যদি নিশ্চিত করা হয় তাহলে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নেবেন এবং তাদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাদের এই মাঝে মধ্যেই এ ধরনের কর্মসূচি দিবেন বলে চিকিৎসক নেতারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আসলে ময়মনসিংহের চিকিৎসকদের কর্মবিরতির কারণে যে অচলাবস্থা বা ভোগান্তির সৃষ্টি হয়েছে তার সর্বশেষ খবর। শিরিন। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগের খবর জানাতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। দুপুরের সময় আরো থাকছে মাদারীপুরের রাজৈরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫। ঢাকা বরিশাল মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট। এবং নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। অভিযুক্ত স্বামী আটক, হত্যাকাণ্ড প্রাথমিক ধারণা পুলিশের। খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে ২ সহোদর সহ ৩ জন মারা গেছেন। ভোরে উপজেলার গুদুংছড়া ও লক্ষ্মীছড়ি এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। এছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই এলাকায় পাহাড় ধসে আসিয়া বেগম ও ফাহমিদা নামে মা মেয়ের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, রাতভর টানা বর্ষণে সকাল 6:45টার দিকে গুদুংছড়া পাহাড় ধসে পড়ে। পাহাড়ের পাদদেশে থাকা একটি বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসতে পারলেও নূরনবী ও হোসেন নামের 2 সহোদর ঘরের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামবাসীর সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া লক্ষ্মীছড়ির যতীন্দ্রকারা বাড়িপাড়া এলাকায় নিপুণ চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতভর টানা বর্ষণে উপজেলার অন্তত 10 থেকে 12টি পাহাড়ে ধস দেখা দিয়েছে। এদিকে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের রামগড় উপজেলার নাকাবা সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে ওই রাস্তায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির জন্য অতিবৃষ্টির পাশাপাশি অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতি স্থাপন সহ 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে প্রবল বর্ষণে সবগুলো পাহাড়ই ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পাহাড়গুলোতে পুনরায় বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানির জন্য প্রধান 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। অনুসন্ধানকারী কর্মকর্তাদের মতে মূলত অধিকাংশ পাহাড়ের চূড়া 70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকায় প্রবল বর্ষণের ফলে বৃষ্টির পানি সরাসরি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করেছে। প্রধানত এই কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পাহাড়গুলো গাছ শূন্য থাকার পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মত তাদের। পাহাড়ের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এগুলো কিন্তু বিনষ্ট করা হচ্ছে, নেড়ে করে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এখানে ই করা হচ্ছে। এবং আরবানাইজেশন মানে লোকজন এখানে বসবাস করছে বেশি পরিমাণ আপনার, যার ফলে কিন্তু একটা ফ্যাক্টর এটা। আবহাওয়া অফিসের তথ্য মতে পাহাড় ধসের আগে অর্থাৎ 12 জুন রাঙ্গামাটিতে 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এর আগে 2004 সালের 11 জুলাই 337 মিলিমিটার এবং একই বছরের 21 জুন 304 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই বৃষ্টিপাতই রাঙ্গামাটিতে পাহাড় ধসের মূল কারণ বলে মনে করছেন জেলা প্রশাসক এবং স্থানীয় পৌর মেয়র। যেখানে মানুষ মরেছে সেখানে নয়, আপনারা ঘুরলে দেখবেন প্রত্যেকটি পাহাড়ের চূড়া ন্যাড়া এখন ভেঙে গেছে, যেখানে ঘরবাড়ি ছিল না ওইখানেও। তার মানে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল কারণে এই ঘটনাটা ঘটেছে। মাটির এই অবস্থাটা আমার মনে হয় খুবই ভালো না, কারণ এখানে আগে তো এই ধরনের ঘটনা ঘটেনি কখনো।
সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলার অন্তত 115টি পাহাড়ে ধসের সৃষ্টি হয়। এর মধ্যে বড় ধরনের ধস হয়ে প্রাণহানি হয়েছে অন্তত 15টি পয়েন্টে। এসব পয়েন্টে পুনরায় বসতি স্থাপনের চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা, কিন্তু এই পরিস্থিতিতে পাহাড় ব্যবস্থাপনা ছাড়া সেখানে বসতি স্থাপন মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে বলে মনে করছেন এই গবেষক। সেখানে যদি আমি আবার গিয়ে বসতি স্থাপনা করি, আবার বৃষ্টি হয়, সেখানে আবার স্লাইড করবে। যেই পাহাড়গুলো ল্যান্ডস্লাইড প্রবাবিলিটি আছে, সাসেপ্টিবিলিটি আছে, ঝুঁকিপূর্ণ আছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে দেখে শুনে সেখানে বসতি স্থাপনা করা যাবে, অন্যথায় করা সম্ভব হবে না। বিশেষজ্ঞদের মতে রাঙ্গামাটির অধিকাংশ সড়ক তৈরি করা হয়েছে পাহাড় কেটে, কিন্তু রাস্তা নির্মাণের জন্য পাহাড় সঠিকভাবে কাটানো হয় সেগুলো ধসে রাস্তার উপর এসে পড়ছে। পাহাড়ের মাটি, গাছগাছালি সহ রাস্তার উপর এসে পড়ায় এসব সরাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সকাল 10:30টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় এই হামলা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম অভিযোগ করেন, একদল লোক অতর্কিতে তাদের গাড়ি বহরে লাঠি সোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এতে মির্জা ফখরুল সহ আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে চট্টগ্রামে ফিরে প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিনিধি দলের ওপর হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগের গণতন্ত্র বিরোধী চরিত্র প্রকাশ পেয়েছে। একদিকে দেশ জাতি তাদের সমস্ত রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। এখন দেখা যাচ্ছে দুর্গতদের পাশেও দাঁড়াতে পারবেন, এটা কোনো বিশ্বাসযোগ্য কোনো সভ্য দেশে পক্ষে করা সম্ভব না। এই আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত। বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা যারা করেন, যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, গণতন্ত্রের পক্ষে সোচ্চার হন, তাদের প্রতি আঘাত। আজকে আওয়ামী লীগের চরিত্র আরো বেশি করে উদ্ঘাটিত হয়েছে। আওয়ামী লীগ সবসময় কথা বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনো ভিন্ন মতে তারা বিশ্বাস করে না, তারা সহনশীলতা বলতে তাদের মধ্যে কোনো কিছু নেই। চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলায় জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এটা এখন পর্যন্ত সুনিশ্চিত করে কেউ বলতে পারছে না, তবে যারাই হামলা করেছে এটা খুব অন্যায়, এটা খুব অন্যায়। আমরা এটা খতিয়ে দেখছি। বিচ্ছিন্ন কোনো ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে, এটা যেই দলেরই হোক বা অরাজনৈতিক হোক, আমরা পুলিশকে বলা হয়েছে, পুলিশ এটা নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাহাড় ধসের ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সকালে জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। গোটা জাতি যেখানে শোকে বিহ্বল ছিল এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তারা শোক জানিয়েছেন, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করলাম আমাদের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন প্রতিদিন ইফতারের সময় সরকারের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করা, মিথ্যাচার করা এবং কুৎসিত কথাবার্তা বলে নোংরা রাজনীতি একটা শুরু করেছেন মাননীয় স্পিকার। ভূমিধসের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি সুইডেনে গিয়েছিলেন প্লেজার ট্রিপে। আমি অবাক হয়ে যাই, যিনি দাবি করেন নিজে 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কি করে একটা রাষ্ট্রীয় সফরকে প্লেজার ট্রিপ হিসেবে আখ্যায়িত করেন। বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের হারে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পাশাপাশি আবগারি শুল্কের নামও পরিবর্তন করা হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে একথা বলেন অর্থমন্ত্রী। ব্যাংক অ্যাকাউন্টের উপরে একটা সোকল আবগারি শুল্ক যেটা আদায় করা হয়, নামটা ঠিক না, এই নামটা আমরা পরিবর্তন করবো। আবগারি শুল্ক এটা অনুমতি হওয়া উচিত না, এইটা ইজ পার্ট অফ দি ইনকাম ট্যাক্স। কে কিভাবে বর্ণনা করা যায় এটা চিন্তা করা যায়। তো এটা নিয়ে খুবই অনেক আলোচনা হয়েছে বাজারে,
এখানে রেট বেশি হলো 800 টাকা হলো না 500 টাকা হলো, এই ধরনের ব্যাপারে পরিবর্তন হয়। আমি ইতিমধ্যেই বলেছি যে এত চিৎকার যখন বাজারে আছে, সুতরাং এইগুলো একটু সাম পরিবর্তন সেখানে হবে। মশা দমন কার্যক্রমে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়নের বাসিন্দারা। তাদের অভিযোগ, মশা নিধনের কোনো কাজই হয় না ওইসব এলাকায়। এদিকে নগরীর ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম চললেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন অনেক এলাকার বাসিন্দারা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দিনরাত 24 ঘন্টা মশারি টানিয়েও আতঙ্কে থাকতে হয় শ্যামপুরের বাসিন্দাদের। কয়েল বা অন্য কোনো উপাদানে ঘরের মশা তাড়ানো গেলেও বাইরে বের হলেই মশার আক্রমণের ভয়ে। সম্প্রতি চিকুনগুনিয়া রোগের প্রভাব বেড়ে যাওয়ায় বেশ আতঙ্কগ্রস্ত তারা। পড়তে বসলেই মশা কামড় দেয় আর চুলকে পুরা হয়ে যায়, মানে গোটা গোটা, তারপর ফুলে যায়। সরকার যদি কোনো না করে তাহলে আমাদের তো কিছু করার নেই, মশার কামড় খেয়ে আমাদের থাকতে হয়। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, তাই অনেক অসুবিধা আছে। এখানে কোনো মশার ওষুধ কেউ দিতে আসে না। জনপ্রতিনিধিরা জানান, মশা দমন বেশ ব্যয়বহুল কাজ হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষে তা চালানো অসম্ভব। অন্যান্য নাগরিক সেবার চেয়ে এই মুহূর্তে মশা নিধনে নগর কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি বলেও দাবি তাদের। সিটি কর্পোরেশন কর্তৃক মশা নিধন করা সম্ভব, কিন্তু ইউনিয়ন পরিষদ কর্তৃক মশা নিধনের বিষয়টা সম্ভব নয়। অনেক টাকা পয়সার দরকার, এটা নিশ্চয়ই সিটি কর্পোরেশন দায়িত্ব নেবে। আমরা পাশে থাকবো, ইনশাআল্লাহ আমরা সাহায্য করবো, সহায়তা করবো। ঢাকা উত্তর ও দক্ষিণের 92টি ওয়ার্ডে ট্র্যাশ প্রোগ্রাম সহ প্রায় সারা বছরই চলে জলাশয় পরিষ্কার ও ওষুধ ছিটানোর কাজ। তবে তা কেবল বড় রাস্তা ও আশপাশের গলিতে সীমাবদ্ধ থাকায় ভেতরের এলাকাগুলোতে থেকেই যায় মশার উপদ্রব। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়া এলাকাগুলোতে মশা জন্ম নেওয়ায় এই ঝুঁকি থাকে আরো বেশি। মশার যেটা দেওয়ার ওটাই নিয়েই ঢোকে, কিন্তু এদিকে ঢোকে না, ওই মেন রোডে চলে যায়। মশার যে ওষুধটা আমাদের কার্যালয়ে পাঠাবে, ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব এবং তদারকি করব যে নির্দিষ্ট স্থানে মশার ওষুধ দেওয়া হচ্ছে কিনা। আমরা সচেতন আছি এবং জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা লিফলেট দিয়েছি, আমরা মাইকিং করছি। আমার ওয়ার্ডে যদি 4টা মেশিন আছে, 4টা মেশিনের জায়গায় যদি আরো 2টা করে মেশিন, 3টা করে মেশিন বাড়াই দেওয়া হয় তাহলে আরো ভালো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, ওয়ার্ডগুলোতে মশা মারার ওষুধ সরবরাহ বাড়ানো হলেও আপাতত ইউনিয়নগুলোতে কাজ করা সম্ভব হচ্ছে না। কতগুলো ইউনিয়ন আমাদের সিটি কর্পোরেশন আওতায় চলে আসবে। এখনো যেহেতু তাদের কাছ থেকে আমরা আসলে রেভিনিউটা এখন ওইভাবে কালেকশন শুরু হয়নি, এ ব্যাপারে আমাদের আলোচনা চলছে, আমাদের কর্মপন্থা নির্ধারণের পদ্ধতি চলছে। 2016 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও 16টি ইউনিয়নের কয়েক লাখ অধিবাসীর নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে তা কেবল কাগজপত্রেই সীমাবদ্ধ রয়ে গেছে, এমনটাই মন্তব্য স্থানীয়দের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কাল শুরু হচ্ছে ব্রেক্সিট বাস্তবায়ন আলোচনা। ঝুলে আছে যুক্তরাজ্যে বসবাসরত 30 লাখ ইউরোপীয় অভিবাসীর ভাগ্য। দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরাও। মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকাল 8টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে 5 ঘন্টা বন্ধের পর বেলা 1টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। ফায়ার সার্ভিস জানায়, সকালে উপজেলার কামালদি এলাকায় বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন, আহত হন 16 জন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে 1 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতদের মধ্যে একজন রংপুরের শুভ ঘোষ ও আরেকজন বরিশালের জাকির হোসেন। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। একটা শব্দ হলো, দৌড়াদৌড়ি করে আসে দেখি লোকজন ছিটাছিটি করে বাইর হয়ে গেল, কিছুটা টেনে টেনে বাইর করলো, কিছুটা তলে পড়ে গেল, কিছুটা মারা গেল, এগুলো দেখছি। আওয়াজ এদিকে ঘুরে দেখি একটা ট্রাক আর একটা বিয়ে ট্যাক্সি সামনাসামনি লাগছে। লাগার পর আমরা সক্ষণই এলাকার লোকজন দৌড়ে আসলো, আইসা 2টা লোক মারা গেছে, ওই 2টা ভিতরে আছে, আর এমনি যা আহত হয়েছে কাটছে ওইগুলো আমরা বের করে ভ্যানে হাসপাতালে পাঠাই দিবি। সংঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমরা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে বাস এবং ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষ হতে আমরা 15-16 জনকে আহত, তাদেরকে হসপিটালে প্রেরণ করি এবং 3 জন লোক, 2 জন জায়গায় ডেড আর 1 জন হসপিটালে মারা গেছে।
নারায়ণগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতরাতে রূপগঞ্জের ইছাখালী গ্রামে এই ঘটনা ঘটে। স্বামী জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। তবে জুয়েলের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা দাবি করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা নয়। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবিতে ডেস্ক রিপোর্ট। নিহতের স্বজনরা জানায় 1 বছর আগে সুমির পরিবারের অমতে জোর করে তাকে বিয়ে করে ইশাখালী গ্রামের মারফত আলীর ছেলে জুয়েল মিয়া। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নানাভাবে তার উপর অত্যাচার চালাতে থাকে জুয়েল ও তার পরিবারের সদস্যরা। শনিবার তাকে মারধর করা হলে গুরুতর আহত হয় সে। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমি আহত হয়েছে দাবি করে তাকে হাসপাতালে ভর্তি করে জুয়েল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শ্বশুর শাশুড়ি সবাই নির্যাতন চালাইছে অরুণকে। আমি সুষ্ঠু বিচার চাই, বিচার চাই, আমি ওর ফাঁসি চাই। ঘটনা জানাজানির পরপরই জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ডেড বডিতে যে সিমটমগুলো আছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না যে এটা আত্মহত্যার কোনো ঘটনা। আমার কাছে মনে হয়েছে যে এটা হত্যাজনিত ঘটনা। এটা তাকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জনসচেতনতার অভাব আর দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে অনাগ্রহের কারণে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশু মৃত্যুর হার। আর্থিকভাবে সক্ষম ও সচেতনরাও দ্রুত আরোগ্যের আশায় বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা নেয় নিরাময়ের পরিবর্তে বাড়ছে নানা জটিলতা। সমস্যা সমাধানে প্রান্তিক চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। ব্লাড ক্যান্সারের জীবাণু নিয়ে জীবন শুরু হয়েছে 4 বছর বয়সী মাহিনের। ঠিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ভর্তি হয়েও হোমিও চিকিৎসায় সহজে আরোগ্য লাভের আশায় হাসপাতাল ছাড়েন মাহিনের মা। 2 মাস পর মাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও ফিরে আসেন হাসপাতালে। কেমোথেরাপি দেখে ভাবছে অনেক কষ্ট হবে বাচ্চা, এই জন্য এখান থেকে নিয়ে হোমিওপ্যাথিতে কষ্ট কম হবে হিসেবে নিয়ে গেছিলাম। ডান পাশের চোখ বাঁচাতে ক্যান্সার আক্রান্ত বাম পাশের একটি চোখ তুলতে হয়েছে এই শিশুর। প্রায় 70% শিশু চিকিৎসার বাইরে থাকলেও শনাক্তরা দীর্ঘমেয়াদী চিকিৎসা থেকে ছিটকে পড়ায় বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। প্রথমে কবিরাজের কাছে গেছি, তারপর 2-3টা মেডিকেলে গেছি, ওটা ধরতে পারে নাই। তারপর এখানে আসলাম, এখানে আসার পরে বুঝতে পারলাম যে বাচ্চার ক্যান্সার হয়েছে। কয়েকটা হাসপাতালে গেছি কিন্তু কোনখানে ভর্তি করতে পারিনি। পরে এই হাসানিয়া মেনশন আইসা এইখানে আমি চিকিৎসা নিতেছি। ক্যান্সার শনাক্ত হওয়ার পরেও শুধু সচেতনতার অভাবে অপচিকিৎসার শিকার হচ্ছে দেশের অধিকাংশ শিশু। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্লেটলেট দিতে হবে, পিআরবিসি দিতে হবে, প্লাজমা দিতে হবে, এই জিনিসগুলোর সাপোর্টগুলো তো আমরা পাচ্ছি না। সেটা যদি সরকার এগুলোর ব্যাপারে দেখে বা এই যে ড্রাগসগুলো আমদানি হচ্ছে সেটার উপরে শুল্ক কমানো, এভেলেবিলিটি, প্রতিটা স্টেপে ভর্তুকি, সবকিছু মিলে অনেক কিছুই হয়তো করার আছে। এদিকে শিশুদের ক্যান্সার নিরাময়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে এগিয়ে এসেছে কিছু বিশেষায়িত হাসপাতাল। অন্য হাসপাতালে যেখানে একটা রেডিওথেরাপির জন্য 1 মাসের রেডিওথেরাপির জন্য প্রায় 3 লক্ষ টাকা লাগে, আমাদের ওখানে মাত্র 90,000 টাকাতে আমরা চিকিৎসা দিচ্ছি। এছাড়াও আমরা গরিব রোগীদেরকে ফ্রি কিংবা ডিসকাউন্টে চিকিৎসা দিয়ে থাকি। বেসরকারি গবেষণার তথ্য মতে 2005 সালেই ক্যান্সারে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার ছিল 7.5%। এখনই সচেতনতা আর সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে 30 সালে এ হার 13% দাঁড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় এবং টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় গাজীপুর ও কুমিল্লায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত হলেও কুমিল্লার মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় এখনো 2 লেন রয়েছে। এছাড়া টোল ধীরগতির কারণে
টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত দীর্ঘ 8 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রী ও চালকরা। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এদিকে গাজীপুরের চৌরাস্তা থেকে রাজধানীর বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশীয় কাপড়ের অন্যতম পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজা শুরুর 2 সপ্তাহ আগে থেকেই জমে ওঠে বেচাকেনা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশীয় কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশে তৈরি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় 5000 দোকানে নিত্য নতুন ডিজাইন করা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রমজানের 2 সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে পাইকারি বেচাকেনা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারদের ভিড়ে বাজার মুখরিত হওয়ায় খুশি বিক্রেতারা। মানে গত ঈদের থেকে তুলনায় এবার বেচাকেনি আগের চেয়ে ভালো, আমাদের প্রোডাকশনও ভালো। শাড়ি, লুঙ্গি, 3 পিস, ছাপা কাপড়, বেডশিট সবই মোটামুটি ভালো। এর মধ্যে আপনার 450, নিম্নতম 450, আর কোয়ালিটির শাড়ি হলো 600 থেকে 700 টাকা। কাপড়ের দামগুলো গত বছর যেরকম ছিল এরকমই, বাড়ে নাই তেমন, বরঞ্চ কিছু কিছু মাল আরো কমছে। একই বাজার থেকে সব ধরনের কাপড় সুলভ মূল্যে কিনতে পেরে সন্তুষ্ট পাইকারি ও খুচরা ক্রেতারাও। টাঙ্গাইল শাড়ি, মুসলিম কাপড় এগুলো সব পাওয়া যায় আর কি, যার কারণে আমরা এই বাবুরহাটে আসি, প্রতি সপ্তাহে আসি। সাশ্রয়ী মূল্যে গুণগত মান ভালো থাকে এবং এদের কাপড় দিলে এলাকার লোকজন খুব যথেষ্ট খুশি হয়। ঈদ উপলক্ষে প্রতি সপ্তাহে হাটে 1200 কোটি টাকার লেনদেন হয় বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। রমজানের প্রায় 15-20 দিন আগে থেকে বেচা কিনা ইনশাল্লাহ ভালো। ঈদ উপলক্ষে একটু বেশি, আরো মানে প্রায় 1200 কোটি টাকার মতো লেনদেন হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন পাইকারি দেশীয় কাপড়ের হাট বসে শেখেরচর বাবুরহাটে। সময় সংবাদ, নরসিংদী। দেশের বাইরের খবর। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বা ব্রেক্সিট বাস্তবায়নে আগামী 19 জুন সোমবার নির্ধারিত সময়েই আলোচনা শুরু করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই ব্রেক্সিট প্রক্রিয়ার সঙ্গে ঝুলে আছে যুক্তরাজ্যে বসবাসরত 30 লাখ ইউরোপিয়ান অভিবাসীর ভাগ্য। ইইউভুক্ত দেশগুলোর পাসপোর্ট পাওয়ার পর বিপুল সংখ্যক বাংলাদেশি সন্তানদের ভবিষ্যতের আশায় দীর্ঘদিনের বসতি গড়া দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন ব্রিটেনে। এই ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে তারাও শঙ্কার মধ্যে রয়েছেন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। ভাগ্য পরিবর্তনের আশায় 2001 সালে দেশ ছেড়ে ইতালিতে আসেন কুমিল্লার আবু তাহের। সেখানে বসতি গড়ে পরিবার নিয়ে কাটিয়ে দেন দীর্ঘ 16টি বছর। 2 ছেলে 1 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে ইতালি থেকে 6 মাস আগে চলে আসেন লন্ডনে। এখানে বাঙালি কমিউনিটি খুব ভালো এবং বাঙালি লেখাপড়ার দিক দিয়ে অনেক ভালো। এখন আমাদের যে ব্রেক্সিটের যে ইস্যুটা, এটা আমাদের ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পালা দিছে। সোমবার শুরু হতে যাচ্ছে ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট আলোচনা। এই প্রক্রিয়ায় অভিবাসন ও মুক্ত বর্ডার ইস্যু নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব এবং দর কষাকষি হবে বলে মনে করছেন অনেকে। ব্রেক্সিট ইস্যুতে আমার মনে হয় মুক্ত বর্ডার যে সংক্রান্ত যে ব্যাপারটা, এটাকে সবচাইতে গুরুত্ব দেওয়া হবে। এটা ব্রিটেন যেমন গুরুত্ব দিচ্ছে, ঠিক ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একইভাবে এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে। এখন দর কষাকষির একটা পর্যায়ে এসে এটা কোথায় যে দাঁড়ায়, এটা কিন্তু দেখার বিষয়। তবে আমার মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো রকম ছাড় দিতে চাইবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যে মূল কনসেপ্ট, সেই মূল কনসেপ্টটাই কিন্তু মুক্ত বর্ডার। ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে যদি কঠোর নীতিমালা প্রণয়ন করা হয়, তাহলে ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে ব্রিটেনে অবস্থানরত ইউরোপিয়ান পাসপোর্টধারী এসব বাংলাদেশিদের অনেকেই। আর তাই কোনোভাবেই ব্রেক্সিট প্রক্রিয়াকে সমর্থন করছেন না তারা। আমরা অ্যাকচুয়ালি ব্রেক্সিটটা চাই না, আমরা ইউরোপের সাথে থাকাটাই চাই। এখন ব্রেক্সিট যদি
কার্যকর করা হয়, আমরা যদি চলে যেতে হয় তাহলে আমরা কি করব, এটা আমাদের মানে ভেবে পাচ্ছি না। বিগত 5 বছরে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে হাজার দশেক বাংলাদেশি পরিবার ব্রিটেনে পাড়ি জমান। কিছুটা উন্নত জীবনের আশা এবং সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘদিনের ইউরোপ জীবন ছিন্ন করে এসব বাংলাদেশিরা পাড়ি জমায় ব্রিটেনে। এখন এই ব্রেক্সিট ইস্যুর কারণে শঙ্কায় রয়েছেন তাদের ভাগ্য। তাদেরকে কি ব্রিটেন থেকে বের করে দেওয়া হবে, নাকি কঠিন সত্যের বেড়াজালে জর্জরিত করা হবে তাদের? এমন হাজারো প্রশ্ন দানা বাঁধছে তাদের মনে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 43 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো অন্তত 60 জন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি। বিভিন্ন যানবাহনেও আগুন ধরে যাওয়ায় অনেকে হতাহত হন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও রয়েছেন। দাবানল অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্তুগালের পেদ্রোগার শহর কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর 1,500-এরও বেশি সদস্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট। উষ্ণ আবহাওয়া ও অতিরিক্ত তাপমাত্রার কারণেই এ দাবানল ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার পর্তুগালের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গেল বছরের অক্টোবরে দেশটির পর্যটন শহর মেডেইরাতে দাবানলে বেশ কয়েকজন হতাহত হয়। এছাড়া 40টি বাড়ি সহ পুড়ে যায় অন্তত 5,400 হেক্টর বনাঞ্চল। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আজ ক্রিকেট ক্লাসিকো, যে ম্যাচের জন্য ক্রিকেট পিয়াসীরা প্রতীক্ষায় থাকেন বছরের পর বছর। ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের জন্য পুরো দুনিয়া থাকে একটু ভিন্ন রোমাঞ্চ নিয়ে। সেই রোমাঞ্চে আরও উত্তাপ বাড়িয়ে দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দীর্ঘ 10 বছর পর আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল। ক্যারিংটন ওভালে দু দলের ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর আনপ্রেডিক্টেবল তকমার যথার্থতা দিয়ে টানা 3 ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তান, আর ফেভারিটের মতো শুরু করে দাপটের সঙ্গে ফাইনালে ভারত। এবার লড়াই এই স্বপ্নীল ট্রফির জন্য। ফাইনাল বলে দু দলের ওপর থাকবে বাড়তি চাপ। শুধু ক্রিকেটের দৃষ্টিকোণ না, দুই দেশের রাজনৈতিক বৈরিতা এই দ্বৈরথে যোগ করে বাড়তি উন্মাদনা ও আগ্রাসন। পাকিস্তানকে হারিয়ে শুরু ভারতের, মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দপতন হলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে আরও। ফাইনাল হওয়ায় আছে প্রত্যাশার চাপ, সেটা দ্বিগুণ করছে প্রতিপক্ষ পাকিস্তান বলেই। তবে এমন মহারণের আগে প্রতিপক্ষকে প্রাপ্য মর্যাদাটুকু দিচ্ছেন বিরাট কোহলি। সেই সঙ্গে নিজের অধিনায়কত্বে আইসিসি টুর্নামেন্টের প্রথম ফাইনাল স্মরণীয় করে রাখার প্রত্যয় ভারত অধিনায়কের। প্রথম ম্যাচের সঙ্গে এ ম্যাচের কোনো সম্পর্ক দেখি না আমি। অনেক দলই টুর্নামেন্টের শুরুটা দারুণ করলেও পরে হতাশ হয়েছে। আবার কিছু দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পও আছে। নিজেদের দিনে পাকিস্তান বিপজ্জনক দল। আমার বিশ্বাস খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল হবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেও এবারের পাকিস্তানের তরুণ দলটি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফাইনালে। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে পাকিস্তানকে স্বস্তি দিচ্ছে ইনজুরি কাটিয়ে মোহাম্মদ আমিরের দলে ফেরাটা। সর্বোচ্চ 10 উইকেট নিয়ে আস্থা হয়ে উঠছেন আরেক পেসার হাসান আলী। এজবাস্টনের বিপক্ষে ম্যাচটি বারবার ঘুরে ফিরে আসলেও দলের কোচের আশা ফাইনালে দেখা মিলবে ভিন্ন এক পাকিস্তান দলের। প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গেছি, এটা আমি কখনোই বলবো না। আমরা বিশ্বাস নিয়ে এসেছি যে ট্রফিটা আমরা জিততে পারি। এতদূর আমরা এসেছি, বাকি পথটাতেও সাফল্য পেতে চাই। আমরা প্রস্তুত দারুণ একটি দলের বিপক্ষে জিততে, খুব ভালো খেলতে হবে। কোহলি সরফরাজের অধিনায়ক হিসেবে আইসিসির কোন ইভেন্টের এই প্রথম ফাইনাল হলেও অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দুজনেই অধিনায়ক হিসেবে সফল। বিরাট কোহলি 2008 ও সরফরাজ আহমেদ 2006 সালে দলকে জেতান বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা। এবার ওভাল কাকে বিজয়ী করে তাই এখন দেখার। ভারত পাকিস্তান ম্যাচ মানে একসময় ছিল আগুনে লড়াই, কিন্তু গেল বছরে ভারতের আধিপত্যে সে উত্তাপ কমে গেছে অনেকটাই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বলেই তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আর এতটুকু বলাই যায়, এই ম্যাচে লড়াইটা হবে মূলত ভারতের অভিজ্ঞতার সাথে পাকিস্তানের তারুণ্যের। লন্ডনের ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড।
দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরাপদ কর্মস্থলের দাবিতে বিএমএর ডাকে সারা দেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ, চরম দুর্ভোগে রোগীরা। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু, মৌলভীবাজারে মা মেয়ে নিহত, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন হবে ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা ভাঙচুর, বেশ কয়েকজন আহত। হামলাকারী যারাই হোক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করা হবে, জানালেন অর্থমন্ত্রী। বললেন পরিবর্তন আসবে নামেও। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। রোমাঞ্চ আর উত্তেজনায় মেতে ওঠার অপেক্ষায় সমর্থকরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।